প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর মল্লিক। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে কর্মদক্ষতা এবং ব্যয়িত শক্তির উপর আলোচনা করব এবং সেই সাথে এই কর্মদক্ষতা এবং ব্যয়িত শক্তি সংক্রান্ত ঢাকা বোর্ড 2020, চট্টগ্রাম 2017 এবং একটি বিশেষ প্রশ্নের অর্থাৎ একটি বিশেষ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। শুরুতেই আসি ব্যয়িত শক্তি। দেখো, ব্যয়িত শক্তি বলার আগে আমরা শক্তির নিত্যতা বিধি যেটা আছে সেটার উপর যদি একটু নজর দেই তাহলে সেখানে কিন্তু লেখা আছে শক্তি অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। মূলত এই ধারণার উপর ভিত্তি করেই আজকে আমরা ব্যয়িত শক্তির আলোচনা করব। তো দেখো, এটা বোঝার জন্য আমরা যদি একটা যন্ত্রের কথা চিন্তা করি, যে একটা যন্ত্রের মধ্যে আমরা যে পরিমাণ শক্তি দেব, যন্ত্রটি কিন্তু শক্তির নিত্যতা বিধি অনুসারে একই পরিমাণ শক্তি নির্গত করবে। অর্থাৎ একটা যন্ত্র যে পরিমাণ শক্তি গ্রহণ করবে সেটা হলো তার প্রদত্ত শক্তি, এবং যে পরিমাণ শক্তি নির্গত করবে সেটা হলো তার ব্যয়িত শক্তি। এখন আমরা যন্ত্রে যে পরিমাণ প্রদত্ত শক্তি দেব, যন্ত্রটা ঠিক একই পরিমাণ শক্তি নির্গত করবে এক বা একাধিক রূপে। যেমন যন্ত্র থেকে যে নির্গত শক্তি বের হবে সেইটার মধ্যে আমরা যে অংশটা কাজে ব্যবহার করি সেই অংশটাকে আমরা বলবো লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ, আর আরেকটা অংশ নির্গত হবে সেই অংশটাকে বলবো আমরা অপচয়কৃত শক্তি, যেটা আমাদের কাজে লাগে না। এই যে লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ এবং অপচয়কৃত শক্তি, এই দুইটার সমষ্টি হলো ব্যয়িত শক্তি। তাহলে কিন্তু এই কথা স্পষ্টই বলা যায় যে ব্যয়িত শক্তি আর প্রদত্ত শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ ব্যয়িত শক্তি সমান প্রদত্ত শক্তি, এই কথাটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এখন ব্যয়িত শক্তি সমান যে প্রদত্ত শক্তি, আমরা একটু বিশ্লেষণধর্মী একটা চিত্র পর্যবেক্ষণ করব। দেখো, আমরা যদি এই চিত্রটার একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো, একটা বৈদ্যুতিক মোটর আছে। এই মোটরটা বৈদ্যুতিক লাইন থেকে 100 জুল শক্তি গ্রহণ করে, অর্থাৎ 100 জুল তড়িৎ শক্তি গ্রহণ করে, যা হলো মোটরের প্রদত্ত শক্তি বা ই ইন অথবা ডব্লিউ ইন। মোটরের যে ধর্ম, শক্তির নিত্যতা বিধি অনুসারে মোটরটা ঠিক 100 জুল শক্তি নির্গত করবে, যাকে আমরা বলবো ব্যয়িত শক্তি। এখন এই 100 জুল নির্গত শক্তির মধ্যে আমাদের যে অংশটা কাজে লাগে সেই অংশটার নাম হলো লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ। এটাকে আমরা ই আউট অথবা ডব্লিউ আউট বলতে পারি। ধরে নিলাম এই লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ হলো 80 জুল। তাহলে বাকি যে 20 জুল শক্তি থাকে সেই শক্তিটা হলো অপচয়কৃত শক্তি, সেটা হলো 20 জুল। এখন এই লভ্য কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তি দুইটাকে একত্রে আমরা কিন্তু ব্যয়িত শক্তি বলবো। আর লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ ব্যয়িত শক্তির একটি অংশ মাত্র। একইভাবে অপচয়কৃত শক্তিটাও ব্যয়িত শক্তির একটি অংশ মাত্র। অর্থাৎ লভ্য কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তি, এই দুইটা শক্তির যে সমষ্টি সেটাই হলো ব্যয়িত শক্তি, যা প্রদত্ত শক্তির সমান। তাহলে কথাই স্পষ্ট যে ব্যয়িত শক্তি আর প্রদত্ত শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ব্যয়িত শক্তি সমান প্রদত্ত শক্তি। আমার এই বক্তব্যের সমর্থনে আমরা বর্তমান যে পদার্থবিজ্ঞান বই আছে সেই বইটার একটা লাইন আমরা এখানে তুলে ধরতে চাই। এটা হলো বর্তমান পদার্থবিজ্ঞান বই,
নবম দশম শ্রেণী, এই বইয়ের আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের 119 পৃষ্ঠার দিকে একটু আলোকপাত করব। এই হলো 119 পৃষ্ঠা, তোমরা দেখতে পাচ্ছ 119 পৃষ্ঠার আমরা একটা অংশের দিকে একটু তাকাবো। এই যে মেন বইয়ের এখানে একদম ক্লিয়ার এই কথা যে একটা বাতির ক্ষমতা দেওয়া আছে হলো 100 ওয়াট, অর্থাৎ ক্ষমতা P সমান হলো W/T। তাহলে এই ক্ষমতা যদি 100 ওয়াট দেওয়া থাকে, 100 ওয়াট অর্থ হলো 100 জুল বাই 1 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সে বৈদ্যুতিক লাইন থেকে 100 জুল বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে এবং এই প্রতি সেকেন্ডে এই বাতিটা 100 জুল শক্তি ব্যয় করে। এই যে 100 জুল শক্তি ব্যয় করে, এইটা হলো তার ব্যয়িত শক্তি। এই ব্যয়িত শক্তিকে কিন্তু আমরা কৃত কাজ অথবা লভ্য কার্যকর শক্তি বলতে পারবো না, কারণ এই 100 জুল শক্তির মধ্যে দুইটা শক্তি নিহিত আছে। যেহেতু এটা বাতির কথা বলা আছে, তাহলে বাতি থেকে আমরা আলোও পাই, তাপও পাই। তো এই জিনিসটা আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করছি। চলো আমরা চিত্রটা একটু দেখে নেই। তো চিত্রটা আমরা একটু দেখে নেই। আমাদের বাতির গায়ে লেখা ছিল 100 ওয়াট। 100 ওয়াটের অর্থ হলো কি? এই যে আমরা এখানে লিখেছি 100 ওয়াট হলো 100 জুল বাই 100 সেকেন্ড, অর্থাৎ এই বাতিটি বৈদ্যুতিক লাইন থেকে 100 জুল প্রতি সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে এবং এই গৃহীত শক্তিটাই হলো প্রদত্ত শক্তি, যাকে আমরা ই ইন বা ডব্লিউ ইন বলতে পারি, যার মান হলো 100 জুল। এই বাতিটা কিন্তু ঠিক শক্তির নিত্যতা বিধি অনুসারে 100 জুল শক্তি নির্গত করে। আমরা বইয়ের ভিতরে যে লাইনটা দেখলাম সেখানে স্পষ্ট করেই লেখা আছে 100 ওয়াটের বাতি, এই কথার অর্থ হলো প্রতি সেকেন্ডে সে 100 জুল শক্তি ব্যয় করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি গ্রহণ করে এবং প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় করে। এই ব্যয়িত শক্তির কিন্তু দুইটা অংশ, একটা হলো আলোক শক্তি, যাকে আমরা কৃত কাজ বা ই আউট অথবা ডব্লিউ আউট বলতে পারবো, আর একটা হলো তাপ শক্তি বা অপচয়কৃত শক্তি। তো আমরা ধরে নিয়েছি যে আলোক শক্তি হিসেবে 80 জুল শক্তি ব্যয় হয় আর তাপ শক্তি হিসেবে 20 জুল শক্তি ব্যয় হয়। এই যে আলোক শক্তি বা কৃত কাজ, যেটা আমরা একটা বাতি থেকে আমরা যেটা চাই, আমাদের মুখ্য চাওয়া যে জিনিসটা, যে বাতি থেকে আমরা আলো চাই, তাহলে এই যে আলো সৃষ্টির কাজে যে শক্তিটা ব্যয় হয় সেটাকে আমরা কৃত কাজ বা লভ্য কার্যকর শক্তি বলতে পারবো। আর বাতি থেকে আমরা তাপ শক্তিটা চাই না, যদি তাপ শক্তি না চাই তাহলে এই তাপ শক্তিটাকে আমরা বলবো অপচয়কৃত শক্তি। তাহলে এই যে কৃত কাজ, এটা ব্যয়িত শক্তির একটি অংশ, তাপ শক্তিটাও ব্যয়িত শক্তির একটি অংশ। এই দুইটা শক্তি একত্রেই আমরা বলবো হলো ব্যয়িত শক্তি। আর এদিকে লভ্য কার্যকর শক্তি বা কৃত কাজ যেটা আছে সেটাকে আমরা বলবো হলো ই আউট বা ডব্লিউ আউট, যেটা আমাদের কাজে লাগে। এবার ব্যয়িত শক্তি সম্পর্কে আমরা পদার্থবিজ্ঞানের মানে এই ভার্সনের আগের ভার্সন যেটা আছে সেই বইটার দিকে একটু আলোকপাত করব। এটা হলো পদার্থবিজ্ঞানের ঠিক বর্তমান বইয়ের আগের ভার্সন। তো এই বইয়ের আমরা 81 পৃষ্ঠার দিকে একটু আলোকপাত করব। এই হলো আমাদের পুরনো বইয়ের 81 পৃষ্ঠা। তো এখানে আমরা কয়েকটা জিনিস একটু দেখব। এই বইয়ে দেখো শক্তির সমীকরণ নামে একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, প্রদত্ত শক্তি, আমরা যন্ত্রে যে শক্তিটা দেব সেখান থেকে আমরা একাধিক শক্তি পাবো। একটা হলো লভ্য কার্যকর শক্তি, যেটা আমাদের কাঙ্ক্ষিত শক্তি, অর্থাৎ যেটা আমরা কাজে লাগাবো, এই জন্য এটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি, অথবা এটার আরেক নাম বলা যায় হলো কৃত কাজ।
আর অন্যভাবে ব্যয়িত শক্তি যেটা আমরা আমাদের কাজে লাগে না, এই অংশটাকে আমরা অপচয়কৃত শক্তি বলতে পারি। তাহলে দেখো এই সমীকরণে কিন্তু স্পষ্টত এই যে অন্যভাবে ব্যয়িত শক্তি অর্থাৎ অপচয়কৃত শক্তির নাম কিন্তু তারা ব্যয়িত শক্তি শব্দটা ব্যবহার করেছে। আর লভ্য কার্যকর শক্তিতে কিন্তু ব্যয়িত শক্তিটা ব্যবহার করে নাই। প্রকৃতপক্ষে এই লভ্য কার্যকর শক্তি এবং অন্যভাবে ব্যয়িত শক্তি এই দুইটার সমষ্টিকে একত্রে আমরা বলতে পারবো হলো ব্যয়িত শক্তি। আমি এই অংশটার দিকে একটু ভালোভাবে নজর দেওয়ার জন্য বলছি যে অন্যভাবে ব্যয়িত শক্তি অর্থাৎ অপচয়কৃত শক্তিটাকে এখানে ব্যয়িত শক্তি নামে আখ্যায়িত করা হয়েছে। আবার এর ঠিক একটু নিচের অংশে যদি আমরা একটু তাকাই, এই যে গাণিতিক উদাহরণটা আছে এইখানে দেখো ক নাম্বারের উত্তরে ব্যয়িত শক্তিকে কৃতকাজ বলেছে। অর্থাৎ ব্যয়িত শক্তিকে এই কৃতকাজ মানে কি লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তিটাকে তারা এখানে ব্যয়িত শক্তি বলেছে। এটা হলো আগের ভার্সনের বই। আমার মতে এই ব্যয়িত শক্তি কখনো কৃতকাজ বা লভ্য কার্যকর শক্তি হতে পারে না। আমি দৃঢ়তার সাথেই বলছি যে এই অংশটা, এই ব্যয়িত শক্তির অংশটা, ব্যয়িত শক্তিকে যে কৃতকাজ বলেছে এই জিনিসটা গ্রহণযোগ্য নয়। ব্যয়িত শক্তি বলতে কৃতকাজ বা লভ্য কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তি এই দুইটার সম্মিলিত অংশকেই আমরা ব্যয়িত শক্তি বলতে পারবো। আরেকটা জিনিস হলো এখানে একটা কন্ট্রাডিকশন আছে। কিরকম আমি বলতেছি, এই পুরনো বইয়ের এই যে অপচয়কৃত শক্তিটা আছে এইটাকে তারা ব্যয়িত শক্তি আখ্যায়িত করেছে। আবার উদাহরণের এখানে কৃত কাজকে ব্যয়িত শক্তি হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং এই দুইটা অংশ পরস্পর বিরোধী বক্তব্য। সুতরাং এখান থেকে ব্যয়িত শক্তির ধারণা পাওয়া সম্ভব না। প্রকৃতপক্ষে ব্যয়িত শক্তি এই লভ্য কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তি এই দুইটার সম্মিলিত রূপ। আমি আশা করব এই অংশটায় শিক্ষার্থীরা একটু গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবে, কারণ পরীক্ষার আছে মাত্র আর কয়েকদিন। এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে ব্যয়িত শক্তিকে যদি আমরা কৃতকাজ হিসেবে গাণিতিক সমস্যার সমাধানে যাই তাহলে সেখানে কিন্তু সেই প্রশ্নের উত্তরের সঠিকতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকে যায়। এখন আমি ঢাকা বোর্ড 2020 সালের যে ব্যয়িত শক্তি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাটা এসেছিল তার সমাধানটা আমি এখন করে দেখাবো। এ ধরনের গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু সূত্রাবলী প্রয়োজন, সেটা আমি একটু অতি সংক্ষেপে একটু আলোচনা করতেছি। নাম্বার 1, এখানে বলছে যে কোনো যন্ত্র দ্বারা m কেজি পানিকে h মিটার উচ্চতায় উঠাতে লভ্য কার্যকর শক্তি বা কৃত কাজ হলো E out সমান mgh। এটাকে আবার বিভব শক্তিও আমরা বলতে পারি। যন্ত্রের ব্যয়িত শক্তি E in, এটা হলো P in অর্থাৎ প্রদত্ত ক্ষমতা ইনটু সময়। যন্ত্রের কার্যকর ক্ষমতা, যন্ত্রের কার্যকর ক্ষমতা বলতে আমরা বুঝবো যে যন্ত্র দ্বারা যে কৃত কাজ সম্পন্ন হয়েছে এবং এতে যে সময় লেগেছে এই দুইটার অনুপাতই হলো যন্ত্রের কার্যকর ক্ষমতা। আর যন্ত্রের প্রদত্ত ক্ষমতা বা যন্ত্রের ক্ষমতা বলতে আমরা বুঝবো যন্ত্রের অনেক সময় লেখা থাকে, ক্ষমতাটা লেখা থাকে, অর্থাৎ যন্ত্রের যে নিজস্ব ক্ষমতা সেটাই হলো পি ইন, ই ইন বাই টি, অর্থাৎ ব্যয়িত শক্তিকে আমরা সময় দ্বারা ভাগ করলেই আমরা যন্ত্রের প্রদত্ত ক্ষমতা বা যন্ত্রের ক্ষমতা পেয়ে যাব। যন্ত্রের কর্মদক্ষতা এটা সমান ই আউট বাই ই ইন ইন্টু 100%। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা আছে, সেটা হলো যে ভিন্ন কর্মদক্ষতার যন্ত্র দ্বারা একই পরিমাণ পানি একই উচ্চতায় উঠালে তাদের কৃতকাজ সমান হয়। অর্থাৎ একটা যন্ত্র যার কর্মদক্ষতা হলো 45% এবং এই যন্ত্র দ্বারা আমরা একটা নির্দিষ্ট ভরের পানিকে নির্দিষ্ট উচ্চতায় ওঠাতে যে পরিমাণ কাজ হয়, যন্ত্রটির কর্মদক্ষতা যদি বাড়ানোও হয়
তাহলেও একই পরিমাণ পানি একই উচ্চতায় ওঠাতে একই পরিমাণ কাজ সম্পন্ন হবে। অর্থাৎ এখানে ভিন্ন কর্মদক্ষতার যন্ত্র দ্বারা কৃত কাজ সময়ের উপর নির্ভরশীল নয়। এটা হলো কিভাবে, যেমন ই আউট আমরা লিখি হলো mgh, এখানে কিন্তু টি নাই, সময়টা নাই। সুতরাং এই কৃত কাজ বা লব্ধ কার্যকর শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সময়ের কোনো ভূমিকা নেই। কোনো যার কর্মদক্ষতা কম তার বেশি সময় লাগবে একই কাজ সম্পন্ন করতে, আর যার কর্মদক্ষতা বেশি একই কাজ সম্পন্ন করতে তার কম সময় লাগবে, কিন্তু কাজের পরিমাণ একই থাকবে। নাম্বার 7, কর্মদক্ষতা বেশি হলে একই পরিমাণ কাজ করতে সময় কম লাগে, ক্ষমতা বৃদ্ধি পায় এবং ব্যয়িত শক্তি হ্রাস পায়। তিনটা জিনিস, কর্মদক্ষতা যদি বেড়ে যায় তাহলে একই পরিমাণ কাজ করতে কর্মদক্ষতা বেশি হলে সময় কম লাগবে, আর কর্মদক্ষতা বেশি হলেই সেই যন্ত্রের ক্ষমতা বেড়ে যায়, আর কর্মদক্ষতা বেশি হলেই সেই যন্ত্রের ব্যয়িত শক্তি কমে যায়। অর্থাৎ কর্মদক্ষতা বেড়ে গেলে কর্মদক্ষতা কম থাকা অবস্থায় যে পরিমাণ শক্তি আমরা যন্ত্রে দিতাম, কর্মদক্ষতা বেড়ে গেলে সেই পরিমাণ শক্তি আমাদের দিতে হয় না, তার চেয়ে কম শক্তি দিতে হয়। তাহলে এই অংশগুলি তোমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবে। এখন আসো আমরা ঢাকা বোর্ড 2020-এর গাণিতিক সমস্যাটার সমাধানে যাই। ঢাকা বোর্ড 2020 বলছে উদ্দীপকে যে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় ওঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা 45%। ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে কিছু জিনিস কিন্তু একদম পরিষ্কার যে যন্ত্রটির কর্মদক্ষতা প্রথমে ছিল 45%, 10% বাড়ালে হবে 55%। তাহলে এই কর্মদক্ষতা 45% অথবা 55% যাই হোক না কেন, কৃত কাজ বা লব্ধ কার্যকর শক্তি কিন্তু একই থাকবে। এগুলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো কর্মদক্ষতা যদি বেড়ে যায় তাহলে 45% কর্মদক্ষতায় 500 কেজি পানিকে 50 মিটার উচ্চতায় ওঠাতে সময় লাগে হলো 5 মিনিট। এইটাকে যদি আমরা কর্মদক্ষতা যখন 55% হবে তখন 500 কেজি পানিকে 50 মিটার উচ্চতায় ওঠাতে 5 মিনিটের চেয়ে কম সময় লাগবে। কারণ কর্মদক্ষতা বেশি যদি হয় তাহলে সময় কম লাগবে, একই পরিমাণ কাজ করতে হলে সময় কম লাগবে। আরও কিছু তথ্য আমরা এখানে বলতে পারি, সেটা হলো কর্মদক্ষতা যদি বেড়ে যায় তাহলে ব্যয়িত শক্তি কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ কর্মদক্ষতা যখন 45% তখন আমরা একটা ব্যয়িত শক্তি বের করব, আবার কর্মদক্ষতা যখন 55% তখন আমরা একটা ব্যয়িত শক্তি বের করব। হিসাব করে দেখা যাবে যে 55% যখন কর্মদক্ষতা হয় তখন যন্ত্রটির ব্যয়িত শক্তির পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আসো আমরা এটার সমাধানে যাই। তো এখানে তথ্যগুলিকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে পানির ভর 500 কেজি, উচ্চতা h = 50 মিটার। সুতরাং যন্ত্রটি দ্বারা লব্ধ কার্যকর শক্তি বা কৃত কাজ সেটা ই আউট সমান হলো mgh। তো এখান থেকে আমরা এটা মান বসাবো। m এর মান 500 কেজি, g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, h হলো 50 মিটার। তাহলে ই আউট একক হবে জুল। তাহলে 245,000 এত জুল আমাদের হলো লব্ধ কার্যকর শক্তি বা কৃত কাজ। তো এখন প্রথম অবস্থায় আমার কর্মদক্ষতা ছিল কত, 45%। প্রথমে কর্মদক্ষতা ছিল এটা 1 সমান 45%, 100 দ্বারা ভাগ করলে 0.45। তাহলে ব্যয়িত শক্তিকে আমরা ই ইন লিখব। ব্যয়িত শক্তি ই ইন হলে আমরা পাই এটা 1 সমান হবে, সূত্রটা হলো ই আউট বাই ই ইন। এখান থেকে যেহেতু আমরা বের করব হলো
ই ইনের মান, এই জন্য আমরা এটাকে 100% দ্বারা গুণ করব না। তাহলে ই ইন সমান আমরা কি লিখতে পারি? ইন সমান হবে ই আউট বাই এটা 1। তো আমরা যদি মানগুলি বসিয়ে দেই, ই আউট কত? 245,000 আর এটা 1 হলো 0.45 এত জুল। এটার মান কত আসে আমরা একটু লিখে নেই। 5,444.44 এত জুল। তাহলে যখন যন্ত্রটির কর্মদক্ষতা 45%, তখন ব্যয়িত শক্তি হলো এই 5,44,444.44 এত জুল। এখন কর্মদক্ষতা 10% বেড়ে যাবে, তাহলে কর্মদক্ষতা কত হয়? আমরা একটু সাজিয়ে নেই। আবার কর্মদক্ষতা প্রথম ছিল 45%, তার সাথে যোগ হবে 10%, তাহলে কত হলো? 55%। 55কে 100 দ্বারা ভাগ করলে 0.55। এখন এই যে কর্মদক্ষতা যে 55% হলো, কৃতকাজ কিন্তু আমাদের এই যে এটাই থাকবে, কৃতকাজের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে যে ব্যয়িত শক্তিটাকে আমরা একটু আইডেন্টিফাই করে নেই। ব্যয়িত শক্তি ই প্রাইম ইন হলে তা আমরা লিখতে পারি এইভাবে যে এটা 2 সমান হলো, কাজ যেহেতু সমান তাহলে এখানে ই আউটই চলে আসবে, ই আউট বাই ই প্রাইম ইন। এখান থেকে আমরা ই প্রাইম ইনের মান বের করব। তাহলে আমরা লিখতে পারি যে ই প্রাইম ইন সমান ই আউট বাই এটা 2। তাহলে ই আউট কত ছিল? 245,000 আর কর্মদক্ষতা এখন হয়েছে হলো 0.55। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে হলো 4454.55 এত জুল। তাহলে দেখো কর্মদক্ষতা যখন বেড়ে গেল, ব্যয়িত শক্তি কিন্তু হ্রাস পেয়েছে। আগে ছিল কত ছিল এখানে? যে 5,44,000 সামথিং, আর এখানে 4,45,000, তাহলে কিন্তু অনেক কমে গেছে। তাহলে ব্যয়িত শক্তি আমাদের কি হয়েছে? হ্রাস পেয়েছে। আমরা লিখতে পারি, সুতরাং এটা জাস্ট আমরা বিয়োগ করে দিব। 5,444.44 মাইনাস 4454.55 এত জুল। বিয়োগফলটা আসবে কত? 9899.89 এত জুল। এত জুল শক্তি অর্থাৎ ব্যয়িত শক্তি হ্রাস পেয়েছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমি যাচ্ছি একটা বিশেষ প্রশ্নে, যে কর্মদক্ষতা বাড়ালে সময় কম লাগে না বেশি লাগে, সেটা আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করব। দেখো, আগের অঙ্কটার সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা ই আউট যেটা ছিল সেটা পেয়েছিলাম হলো কত? 245,000 এত জুল। ওই অঙ্কটাকেই এখানে শুধু সময়ের কথা বলা হয়েছে। ই আউট পেয়েছিলাম এত, তা আমাদের বের করতে হবে হলো ব্যয়িত শক্তি। তো ব্যয়িত শক্তিটাও কিন্তু আমরা বের করেছিলাম। সেটা বের করেছিলাম কত? 5,444.44 এত জুল পেয়েছিলাম। আর এখন হলো আমরা বের করব এই যন্ত্রের ক্ষমতাটা বের করব। যন্ত্রের ক্ষমতা, যন্ত্রের কার্যকর ক্ষমতা না, কিন্তু বের করব হলো যন্ত্রের নিজস্ব যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা আমরা বের করব, অর্থাৎ পি ইন বের করব আমরা।
তাহলে সুতরাং পি ইন সমান আমরা কি লিখতে পারি? পি ইন বের করার নিয়ম হলো ব্যয়িত শক্তি বাই সময়। তাহলে এটা আমরা বের করতে পারি কিভাবে? ইন যে ছিল 5,444,444 আর সময় লাগছে কটা? 5 মিনিট। 5 মিনিটে কত সেকেন্ড? 300 সেকেন্ড। ক্ষমতার একক ওয়াট। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত আসে দেখি? 1814.8148 এত ওয়াট। আমরা যন্ত্রের নিজস্ব ক্ষমতাটা কিন্তু বের করলাম। আর যখন 45% কর্মদক্ষতা ছিল তখন 500 কেজি পানি 50 মিটার তুলতে তার সময় লাগছে 5 মিনিট। এখন আমরা হিসাব করব যে 10% কর্মদক্ষতা বেশি হলে, অর্থাৎ কর্মদক্ষতা যখন 55%, তখন এই 500 কেজি পানি 50 মিটার উচ্চতায় তুলতে সময় কম লাগবে না বেশি লাগবে? আমরা কিন্তু ইতিপূর্বে জেনে এসেছি কর্মদক্ষতা যদি বেশি হয় তাহলে একই পরিমাণ পানিকে একই উচ্চতায় তুলতে বা একই পরিমাণ কাজ সম্পন্ন করতে সময় কিন্তু কম লাগবে। তো সেটার প্রমাণটাই আমরা এখন একটু দেখব। যে দেখো, আবার কর্মদক্ষতা এটা টু 10% যোগ করার ফলে হয়েছে কত? 55%। 55% মানে কত? 0.55। আমি অঙ্কটা একটু সংক্ষেপে করার চেষ্টা করতেছি। যে আবার এটা টু সমান পি আউট বাই পি ইন। এই সূত্রটা বোধ হয় আমরা যে সূত্রগুলি দেখাইছি সেখানে বোধ হয় এটা লেখা ছিল না। তাই যাই হোক, কর্মদক্ষতার আরেকটা সূত্র হলো কর্মদক্ষতা এটা টু সমান পি আউট বাই পি ইন। এখান থেকে আমরা বের করব হলো টি এর মান। কিভাবে লেখা যায় দেখো, এটা টু সমান পি আউটকে লিখতে পারি হলো আমরা ই আউট বাই টি, আর হলো নিচে হবে হলো পি ইন। এটাকে যদি আমরা একটু আর গুণন করি তাহলে ই আউট বাই টি, ই আউট বাই টি সমান লেখা যাবে হলো পি ইন ইন্টু ইটা টু। তাহলে এখান থেকে আমরা যদি সময়টাকে বের করতে চাই তাহলে লেখা যাবে হলো ই আউট, তার নিচে হবে হলো পি ইন ইন্টু ইটা টু। ই আউট কিন্তু আমাদের কৃত কাজ, সেটা আমরা লিখি। আর প্রথম যে বের করেছিলাম এই যে এখানে যে 245,000 বাই পি ইন। পি ইন হলো এই যে আমরা বের করেছিলাম 1814.8148, আর ইটা টু হলো 0.55। টি এর একক হলো সেকেন্ড, আমরা এখানে সেকেন্ড লিখতে পারি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হলো 245.45 এত সেকেন্ড। তাহলে দেখো যে কর্মদক্ষতা বেড়ে গেছে। কর্মদক্ষতা বেড়ে যাওয়ার ফলে আমাদের সময় লাগছে কত? 245.45 সেকেন্ড। অর্থাৎ 55% যখন কর্মদক্ষতা তখন একই কাজ করতে সময় লাগছে 245.45 সেকেন্ড। আর কর্মদক্ষতা যখন 45% ছিল তখন আমাদের সময় লাগছিল হলো কত? 5 মিনিট বা 300 সেকেন্ড। তাহলে কর্মদক্ষতা বেড়ে যাওয়ার সাথে সাথে সময় কিন্তু আমাদের কম লাগছে। এই কথার অর্থ কি? যন্ত্রটার ক্ষমতাটাও বেড়ে গেছে। এরপরে আমরা যাব চট্টগ্রাম বোর্ড 2017 উত্তরে। প্রশ্ন বলছে 15 কিলোওয়াটের একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা বলতে আমরা প্রথমে লব্য কার্যকর শক্তি বের করব বা কৃতকাজ বের করব, তাকে সময় দিয়ে ভাগ করলেই মোটরটির কার্যকর ক্ষমতা বের হয়ে যাবে। তাহলে তোমরা একটু সাজিয়ে নিও, আমি এখানে একটু সংক্ষেপে লিখতেছি যে এম সমান, এম হলো 2 কুইন্টাল। 2 কুইন্টাল মানে কত? 200 কেজি। আচ্ছা,
টি হলো 1 মিনিট, সেটা হলো কত 60 সেকেন্ড, আর উচ্চতা হলো 300 মিটার। তারপরে তোমার এই যন্ত্রের যে নিজস্ব ক্ষমতা যেটা পি ইন, যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা দেওয়া আছে হলো 15 কিলোওয়াট, অর্থাৎ 15,000 ওয়াট। এখান থেকে আমরা পি আউট বের করব। পি আউট হলো কার্যকর ক্ষমতা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে পি আউট কত, সেটাকে আমরা লিখতে পারি mgh বাই টি। mgh-টা কত, m হলো 209.8 আর h হলো 300, সময় হলো 1 মিনিট, মানে হলো 60 সেকেন্ড, ক্ষমতার একক ওয়াট। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে হলো 9800 এত ওয়াট। এটাই হলো কিন্তু আমাদের গয়ের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ঘ নাম্বার আমরা করব, যে ঘ নাম্বারে আমরা গতে যে তথ্যগুলি ব্যবহার করেছি ঠিক সবগুলি তথ্য এখানে ব্যবহার করব। তাহলে প্রথম অবস্থায় আমরা বের করব মোটরের কর্মদক্ষতা। কেন? কারণ মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধির কথা বলা আছে। তাহলে আগে কর্মদক্ষতাটা কত ছিল সেটা আমরা আগে একটু বের করে নেই। সেই কর্মদক্ষতাটা যদি এটা 1 হয় তাহলে আমরা লিখতে পারি হলো সূত্র হলো পি আউট বাই পি ইন ইন্টু 100%। কর্মদক্ষতা যখন বের করব তখন 100% দ্বারা গুণ দিতে হবে। আচ্ছা, তাহলে পি আউট আমাদের কত বের হয়েছিল 9800, আর পি ইন মানে হলো প্রদত্ত ক্ষমতা যেটা দেওয়া আছে সেটা হলো 15,000 ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে হলো 65.33 এত পার্সেন্ট। তাহলে প্রাথমিক অবস্থায় কর্মদক্ষতা আমরা পেলাম হলো এত 5%। এখন কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। তার আগে আমাদের প্রশ্নে বলছি কি ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। তাহলে এই অবস্থায় আমরা ব্যয়িত শক্তির হিসাবটা করব, এবং ব্যয়িত শক্তিটা যদি ই ইন হয়, ই ইন সমান লেখা যায় হলো পি ইন ইন্টু টি। তাহলে পি ইন দেখো কত আছে, পি ইনটা কত আছে, পি ইন হলো 15,000 আর সময় ছিল 1 মিনিট, মানে হলো 60 সেকেন্ড। তাহলে এত জুল। তাহলে এটা হবে কত 9 লক্ষ, 9,000,000 একক দশক শতক সহস্র 9 লক্ষ এত জুল। এটা হলো কখন, যখন কর্মদক্ষতা 65.33% ছিল। এখন 5% বৃদ্ধি করব। সেই ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতাটা যদি এটা 2 হয় তাহলে 65.33%-এর সাথে আমরা আরো 5% যোগ করব। তাহলে আসবে কত 70.33 এত পার্সেন্ট। এই ক্ষেত্রে আরেকটা ব্যয়িত শক্তি আমরা ধরে নিব, সেটা কি, সেটা হলো ই প্রাইম ইন। তাহলে আমরা লিখতে পারবো এটা 2 সমান আমরা লিখতে পারি হলো, কৃতকাজ কিন্তু আমাদের সবসময় সমানই থাকবে, কৃতকাজের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ই আউট বাই ই প্রাইম ইন। তাহলে এখান থেকে আমরা বের করব ই প্রাইম ইন সমান ই আউট বাই এটা 2। তা আমরা যদি মান বসাই, ই আউটটা কত ছিল, ই আউট ছিল হলো আমাদের এই যে mgh যেটা ছিল সেটাই ছিল ই আউট। তাহলে এটাকে আমরা লিখতে পারি mgh, আর এটা হলো আচ্ছা, এটা 2কে যদি আবার আরেকটু আমরা 100 দ্বারা ভাগ করি
0.7033, তাহলে লিখব 0. আচ্ছা এটা পরে লিখি, এটা 2, তাহলে m হলো কত 209.8 ইন্টু 300 বাই এটা 2 হলো 0.7033 এত জুল। তার মানে হলো এটা যদি হিসাব করি আমরা আসবে হলো 8360,83058.58 এত জুল। তাহলে দেখো ব্যয়িত শক্তির কি পরিবর্তন হয়েছে। ব্যয়িত শক্তির কর্মদক্ষতা যখন বেড়ে গেল তখন আগের আমাদের ব্যয়িত শক্তিটা কত ছিল, এই যে 9 লাখ, আর এখন কিন্তু 8,36,000 সামথিং। তার মানে কর্মদক্ষতা যখন বেড়ে গেল ব্যয়িত শক্তি কিন্তু কমে গেছে। এখন ই ইন থেকে ই প্রাইম ইন বিয়োগ করে ব্যয়িত শক্তি কতটুকু হ্রাস পেয়েছে সেটা আমরা বের করতে পারবো। তোমরা এই বিয়োগটা করে নিও। তো আশা করি তোমরা ব্যয়িত শক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলির সমাধান বুঝতে পেরেছো। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো একটু মনোযোগ দাও আমার কথায়, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ সবাইকে।